নিজেদের স্বার্থে দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, বললেন তারেক রহমান। সবার আগে সংস্কারের কথা বলছে বিএনপি। ৭১ ও ২৪-কে এক কাতারে আনা সমুচিত নয়, জাতীয় ঐক্যমত্যে কমিশনে বিএনপির মতামত। আগে গণপরিষদ নির্বাচন চায় নাগরিক পার্টি। সংবিধান সংস্কার সভা নির্বাচন এবং জাতীয় নির্বাচনকে একসাথে করে প্রথমে সংবিধান সংস্কার করে তারপরে এটা সংসদ হিসেবে দায়িত্ব পালন করে। জুলাই আন্দোলনে হতাহতরা জাতির কৃতি সন্তান, বললেন সেনা প্রধান। শহীদ পরিবার ও আহতদের পাশে থাকার আশ্বাস। আমরা আজ পর্যন্ত ৪,২০০-র উপরে আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে। জুলাই আন্দোলনে আশুলিয়া ৬ মরদেহ পোড়ানোর মামলার তদন্ত শেষ। ঈদের পর প্রতিবেদন জমা দেবে প্রসিকিউশন। এবং এবার পহেলা বৈশাখ উদযাপন হবে ভিন্ন আঙ্গিকে। থাকছে না সন্ধ্যার মধ্যে অনুষ্ঠান শেষ করা বাধ্যবাধকতা। শোভাযাত্রা নিয়ে সিদ্ধান্তকাল। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি জাসেক আবেদিন। এবারে বিস্তারিত সংবাদ। সংবিধান সংশোধনে গণপরিষদের প্রয়োজন দেখছে না বিএনপি ও সিপিবি, যদিও সংবিধানে বড় সংস্কারে গণপরিষদ জরুরি বলে মনে করেন নতুন রাজনৈতিক দল এনসিপি। আর জাতীয় নির্বাচনের সঙ্গে বা আগে গণপরিষদ নির্বাচন হতে পারে, এমন মত দিয়েছেন রাষ্ট্র সংস্কার আন্দোলন। শুধু হ্যাঁ বা না এমন নৈতিক মতামতে সংস্কার কাজ সফল হবে না বলে দাবি করে দলগুলোর নেতারা বলছেন সংস্কারে ঐক্যমত্য প্রতিষ্ঠায় আলোচনা প্রয়োজন। সাইফুল রিপনের প্রতিবেদন। জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবনার উপর রোববার দলীয় মতামত জানিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি, রাষ্ট্র সংস্কার আন্দোলন ও এনসিপি। আলাদাভাবে লিখিত সুপারিশ ও মতামত জমা দিয়ে গণভোট, গণপরিষদ ও সংসদ নির্বাচন নিয়ে দলীয় অবস্থান তুলে ধরেন দলগুলোর নেতারা। ওনারা বাস্তবায়নের জন্য বলছেন এটা গণপরিষদ করবে কি করবে না। আমরা মনে করি এই আলোচনা এখন কেন, কারণ গণপরিষদ তো আমাদের এজেন্ডা না। আদৌ গণপরিষদ করবো কি করবো না তা তো ঠিকই হয়নি, কিন্তু এই প্রশ্ন করার মধ্য দিয়ে আপনি নতুন কিছুকে যেন প্রভোগ করছেন। আমাদের একটা সংবিধান আছে, সেই সংবিধানের হয়তো গণতান্ত্রিক চরিত্রটা বিনষ্ট হয়েছে, যার সাথে আমরা একমত নই, যার জন্য রাষ্ট্রীয় কাঠামো এবং গণতান্ত্রিক কাঠামোগুলো আমাদের বিনির্মাণ করা দরকার নতুনভাবে। সেই জন্য আমরা সংবিধানের ব্যাপক সংশোধনী এনেছি। যারা এই গণপরিষদের দাবি করছে তারাও তো 69টা প্রস্তাব দিয়েছে সংশোধনী, আমরা হচ্ছে তাদের চেয়ে একটু কম দিয়েছি। এগুলো আলোচনা করে আমরা একটা বৃহত্তর ঐক্যমতের ভিত্তিতে এসে সংবিধানের একটা ব্যাপক সংশোধিত সংবিধান পেতে পারি। সেই সংবিধানকে তারা নতুন সংবিধান বলতে পারে, আমাদের তো আপত্তি নেই, এখানে গণপরিষদের কোনো প্রয়োজন নেই। তারা বলেন সংস্কার প্রক্রিয়া সফল করতে কার্যকর ঐকমত্য গড়তে আলোচনার বিকল্প নেই। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার, এই কাজটা আগে করতে হবে। আর আলাপ আলোচনার ভিত্তিতে আমরা যতটুকু ঐক্যমত্য হতে পারি, অথবা ঐক্যমত্য না হলেও আলোচনা যতটুকু হলো এটি নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করতে হবে। ওনারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে 2024 সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। আগের প্রিয়াম্বলেই থাকা উচিত। 2024 সালের গণ অভ্যুত্থানের অংশটি আমরা সংবিধানের অন্য জায়গায় কিভাবে তফসিলে, চতুর্থ তফসিলে অ্যাকোমোডেট করা যায় সেটা পরে আলোচনা করা যায়। রাষ্ট্র কাঠামোর প্রশাসনিক সংস্কার নিয়েও নিজ নিজ অবস্থান তুলে ধরে রাজনৈতিক দলগুলো। এনসিসির ব্যাপারে আমরা মনে করছি যে এটা ওনাদের বিএনপির দিক থেকে আমি জানি না ওনারা কি গ্রাউন্ডে বলছে, আমরা এটার পক্ষে। আমরা ওইখানে যখন স্বাভাবিক অবস্থা থাকবে তখন তো এনসিসিতে নির্বাচিত প্রতিনিধি বেশি। এনসিসিতে তো আপনার প্রধানমন্ত্রী এরা যাচ্ছেন, রাষ্ট্রপতি যাচ্ছেন, যারা আসলে কোনো না কোনো দলের থেকেই যাবেন, ফলে এবং বিরোধী দলের সদস্যও যাবেন সেখানে। ফলে আমাদের কাছে মনে হয় না যে রাজনীতিবিদদের ক্ষমতা কোনোভাবে খর্ব করা হবে। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন করে কিছু অনির্বাচিত ব্যক্তিদেরকে এবং প্রাতিষ্ঠানিক প্রধানদেরকে এখানে মেম্বার করে যে সমস্ত এখতিয়ার গঠন এবং ধরন এবং কার্যাবলীর কথা প্রস্তাব করা হয়েছে, তাতে করে দেখা যাবে যে রাষ্ট্রের নির্বাচিত জনপ্রতিনিধিদের তেমন আর কোনো গুরুত্ব থাকে না। তাই সেগুলো আমরা বলেছি যে এটা পুনর্বিবেচনা করা যায়, আলাপ আলোচনা করা যায়। সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের দেয়া স্প্রেডশিটে দলীয় মতামত দেওয়ার পাশাপাশি দলগুলোর মতামত আরও বিস্তারিতভাবে তুলে ধরা হবে বলেও জানান দলগুলোর নেতারা। এই বিস্তারিত প্রতিবেদন আমরা সংবিধানের স্প্রেডশিটের সাথে সংযুক্ত করেছি, অন্যান্য দুই একটি কমিশন প্রস্তাবের সাথে
বিস্তারিত প্রতিবেদন আমরা কয়েকদিন পরে দেব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। জুলাই আন্দোলনে হতাহতরা জাতিকৃত সন্তান, নিহতদের পরিবার এবং আহতদের পাশে সবসময় থাকবে সেনাবাহিনী, এসব কথা বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। রবিবার ঢাকা সেনানিবাসে সেনামালঞ্চে অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সঙ্গে ইফতার আয়োজনে এসব কথা বলেন তিনি। আহতদের চিকিৎসার বিষয়ে সেনাবাহিনী তৎপর থাকবে বলেও জানান সেনাপ্রধান। সাদ আহমেদের রিপোর্ট। ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চে জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে এই ইফতার আয়োজন করে বাংলাদেশ সেনাবাহিনী। এতে অংশ নেন জুলাই অভ্যুত্থানে শহীদ আবু সাঈদের পিতাসহ হতাহতদের পরিবারও। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণ অভ্যুত্থানে আহত ছাত্রছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের খোঁজখবর নেন সেনাপ্রধান। এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, জুলাই গণ অভ্যুত্থানের হতাহতরা জাতির কৃতি সন্তান, নিহতদের পরিবার ও আহতদের পাশে সেনাবাহিনী সব সময় থাকবে। আপনারা কখনো মনোবল হারাবেন না, মনোবল হারানোর কিছু নাই। আপনারা জাতির কৃতি সন্তান, আপনারা এই দেশ এবং জাতির জন্য অনেক কিছু ত্যাগ করেছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আপনাদেরকে এই অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এ সময় আহতদের চিকিৎসায় সব ধরনের সহায়তা অব্যাহত রাখার কথাও বলেন তিনি। আমরা আজ পর্যন্ত 4200-এর উপরে আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। ইফতার ও নৈশভোজে গণ অভ্যুত্থানে আহত শিক্ষার্থী ছাড়াও অংশ নেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা। পরে সেনাবাহিনীর পক্ষ থেকে আহত শিক্ষার্থীদের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। প্রধান উপদেষ্টার চীন সফরে কোনো চুক্তি হবার সম্ভাবনা নেই, তবে বেশ কিছু এমওইউ স্বাক্ষর হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা জানান তিনি। অন্যদিকে প্রধান উপদেষ্টা চীন সফরে বড় ঘোষণা আসতে পারে, সফরটি মাইল ফলক হবে বলেও দাবি করেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। না, কোনো চুক্তি সই হবে না এটা আমি শিওর। কিছু এমওইউ হতে পারে, এমওইউ তো চুক্তি না। না, সেগুলি আপনাদেরকে পরশুদিন উনি বলবেন। এটা এখনো শিওর না, দেখি না এটি যেটা ব্যাপারে তো আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমরা এটাতে এখনই পার্টি হবো কিনা সেটা এখনো সিদ্ধান্ত হয়নি কিছু। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক 21,139 কোটি 45 লাখ টাকা ব্যয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খাদ্য কর্মসূচি শীর্ষক স্কুল ফিডিং প্রকল্প সহ 15টি প্রকল্পের অনুমোদন করেছে। এর মধ্যে সরকারি অর্থায়ন 14,193 কোটি 57 লাখ টাকা, প্রকল্প ঋণ 6,539 কোটি 29 লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন 406 কোটি 59 লাখ টাকা। রবিবার প্রধান উপদেষ্টা এবং একনেক চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে পরিকল্পনা কমিশন চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এই তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। জুলাই আগস্ট গণহত্যায় আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর মামলায় তদন্ত শেষ বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মামলাটি শুনানির মধ্য দিয়ে ঈদের পর ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। সাবরিনা মজুমদারের রিপোর্ট। জুলাই আগস্ট গণহত্যায় সাভার ও আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যায় অন্তত ৭৫ জন। এর মাঝে ছিল হত্যার পর ৬টি লাশ পুড়িয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনাও। সে সময় ধারণ করা ছবিতে দেখা যায় গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা ছাত্রদের লাশ একটি ভ্যানে পুলিশ সদস্যরা নিক্ষেপ করছেন, যেন মানুষ নয় মৃত প্রাণী। এই লাশ পুড়িয়ে ফেলার মামলায় গত ২৪ ডিসেম্বর স্থানীয় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার দুপুরে চিফ প্রসিকিউটর জানান, এই অভিযোগে করা মামলাটির তদন্ত শেষ হয়েছে। মামলাটির শুনানির মধ্য দিয়ে ঈদের পর ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। অনেকগুলো মামলা হবে, অনেকগুলো প্রতিবেদন হবে, কিন্তু আমরা এখান থেকে প্রায়োরিটাইজ করছি। একটা তদন্ত রিপোর্ট অলরেডি আমাদের হাতে চলে এসেছে। আশুলিয়াতে যে 6টা লাশকে গুলি করে হত্যার পরে যে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই বিষয়টা অনেকটা স্ট্রেইট ফরওয়ার্ড কেস, সেটার তদন্ত সমাপ্ত হয়েছে। সেটার
জাস্ট ফাইনাল টাচগুলো বাকি আছে, বাট রিপোর্ট আমাদের হাতে অলরেডি। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 23টি মামলা হয়েছে। এর মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে 141 জনের বিরুদ্ধে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। জনগণের প্রত্যাশা পূরণে রাজনৈতিক দলগুলো কি করবে তা নিয়ে আলোচনার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আর দলের স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বিএনপিকে আওয়ামী লীগের দিকে ঠেলে দেওয়ার কোনো সুযোগ নেই। প্রাতিষ্ঠানিকভাবে আওয়ামী লীগের বিচার চায় বিএনপি। রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তাইফুর রহমান, তুহিনের প্রতিবেদন। রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী সমমনা জোট। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, একটি পক্ষ বিএনপিকে আওয়ামী শিবিরের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। তবে কাওয়ালির মতো এখন বিএনপির বিরুদ্ধে উঠে পড়ে লাগছে। আওয়ামী লীগের সঙ্গে আমাদের ঠেলে দেওয়ার কোনো সুযোগ নাই, যত চেষ্টাই করেন, কারণ আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, 5 আগস্ট প্রেক্ষাপট পরিবর্তনের পর রাজনৈতিক দলগুলোর প্রতি জনগণের যে কাঙ্ক্ষিত প্রত্যাশা রয়েছে তা নিয়ে সংলাপ হতে পারে। আমাদের রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। কাজেই এই বিষয়গুলোকে যদি আমরা মেরামত না করি, এই কাঠামো, রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না। এখন অনেকেই সংস্কারের কথা বললেও সবার আগে বিএনপি 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছে বলেও জানান তারেক রহমান। বাংলাদেশের সকল কিছুতে যে সংস্কার প্রয়োজন, কথাটি সবচেয়ে আগে সেদিন আমরাই বলেছিলাম। তাইফুর রহমান, তুহিন, দেশ টিভি, ঢাকা। এবার পহেলা বৈশাখে শোভাযাত্রা হবে ভিন্ন আঙ্গিকে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। রবিবার সচিবালয়ে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। তবে এই শোভাযাত্রার নাম মঙ্গল শোভাযাত্রা থাকবে নাকি আনন্দ শোভাযাত্রা হবে সে বিষয়ে সোমবার সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। আলী আক্কাস, আকাশের রিপোর্ট। পহেলা বৈশাখ বাংলা সনের প্রথম দিন। বাঙালির এই প্রাণের উৎসবের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে আবহমান বাংলার কৃষি। এদিন সারা দেশে মেলাগুলো পরিণত হয় উৎসব আয়োজনে। তবে এবারের পহেলা বৈশাখের প্রেক্ষাপট কিছুটা ভিন্ন। 5 আগস্ট স্বৈর সরকারের পতনের পর বদলের হাওয়া লেগেছে বাঙালির এই প্রাণের উৎসবেও। এবার পহেলা বৈশাখের শোভাযাত্রা বের হবে ভিন্ন আঙ্গিকে। রোববার দুপুরে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে একথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এবারের শোভাযাত্রা যেটা চারুকলা থেকে বের হবে, সেখানে আপনারা সত্যিকার অর্থে নতুন জিনিস দেখবেন, মানে ভিজুয়ালি আপনাদের চোখেই পরিবর্তন দেখতে পাবেন অনেক। সেটা এখন আমরা ডিটেল না বলছি, ইটস এ টিজার। যারা অংশগ্রহণ করবেন তারা প্রত্যেকে নিজেরাই নিজেদের চোখে দেখতে পাবেন যে পরিবর্তনগুলো কিভাবে ঘটছে। তবে আসলেই নতুন কিছু দেখবেন, নতুন রং দেখবেন, নতুন গন্ধ পাবেন, নতুন সুর পাবেন। এবারের বৈশাখী শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সে ব্যাপারে সোমবার সিদ্ধান্ত হবে বলেও জানান তিনি। নাম কি নামে এই শোভাযাত্রা হবে সেটা আগামীকালকে একটা সভা আছে, সেখানে ঠিক হবে। দ্বিতীয় আরেকটা কথা বলতে চাই আমি আপনাদেরকে, সেটা হচ্ছে এই যে এবারের দুইটা জিনিস। একটা হচ্ছে মঙ্গল শোভাযাত্রার কথা যদি বলি, মানে অন হিস্টোরিক টার্ম, এটা কিন্তু মঙ্গল শোভাযাত্রা নামে শুরু হয়নি, আপনি জানেন নিশ্চয়ই। এটার নাম ছিল আনন্দ শোভাযাত্রা, সেখান থেকে হয়েছে মঙ্গল শোভাযাত্রা, রাইট? যে নাম একবার পরিবর্তিত হয়েছে, যদি সবাই সর্বসম্মত হয় তাহলে আবার পরিবর্তন হতে পারে, আবার যদি সবাই সম্মত হয় পরিবর্তন নাও হতে পারে। এটা কালকে সবাই নির্ধারিত হবে। জানা যায় 14 তারিখ সংসদ ভবনের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শো হবে চীনা দূতাবাসের সহযোগিতায়। প্রতি বছরের মতো এবারও ছায়ানটের রমনার বটমূলে আয়োজন হবে। গান বাছাইয়ের ক্ষেত্রেও কোনো ধরনের নির্দেশনা নেই বলেও জানান সংশ্লিষ্টরা। আলী আক্কাস, আকাশ, দেশ টিভি, ঢাকা। রমজানে চকবাজারে খাদ্য সুরক্ষা ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ন্ত্রণে লাইফবয় হ্যান্ড ওয়াশ শুরু করেছে ইফতারের আগে লাইফবয় টাইম ক্যাম্পেইন। রোববার থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটির মূল লক্ষ্য হল খাবার খাওয়ার আগে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং জীবাণু থেকে সুরক্ষা নিশ্চিত করা। এর জন্য চকবাজারের প্রতিটি দোকান ও গলি সেজে উঠেছে লাইফবয়ের হাইজিন পণ্য দিয়ে।
লাইফবয়ের এই উদ্যোগ শুধু ঈদ বা রমজানে সীমাবদ্ধ নয়, গত বছরেও প্রায় 10 লাখ ছাত্রছাত্রীকে হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করা হয়েছিল। দেখছেন সংবাদ রাত।